যেহেতু আপনি ক্লাসটি দেখার জন্য ভিডিওটি প্লে করেছেন, আমি মনে করি আপনি একজন ভাগ্যবান বা ভাগ্যবতী মানুষ। আজকের এই ক্লাস থেকে আপনি রাইটিং টাস্ক ওয়ানের এমন কিছু শিখবেন যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে রাইটিং টাস্ক ওয়ানের বাকি সবগুলা কোয়েশ্চনকে সহজেই ইমপ্রুভ করার জন্য। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব কিভাবে আপনি সহজ উপায়ে রাইটিং টাস্ক ওয়ানের পাই চার্টের অ্যান্সারগুলোকে সহজেই একটি ব্যান্ড স্কোর 6 লেভেলের অ্যান্সার লিখতে পারেন। পাশাপাশি আমি শিখাবো যে কিভাবে আপনি এই ব্যান্ড স্কোর 6-এর অ্যান্সারকে আপনি সহজেই ব্যান্ড স্কোর 7 বা ব্যান্ড স্কোর 8-এর অ্যান্সারে আপনি রূপান্তরিত করতে পারেন। তার মানে ক্লাসটা হচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং ক্লাস। আপনি যদি শূন্য লেভেলের স্টুডেন্ট হন, আপনি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি ইনশাআল্লাহ আজকে ক্লাসটা করলে আপনার রাইটিং টাস্ক ওয়ানের উপরে ভয় একদম দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইমরান আল ইফতি, আইএলস ইনস্ট্রাক্টর, আইএলস ক্লাস বাংলায় বিডি এবং আইএলস আই। স্যার, প্রথমত আসেন আমরা স্ট্রাকচার শিখি। বেসিকলি আমরা সবাই জানি যে রাইটিং টাস্ক ওয়ানের যে কোনো কোয়েশ্চন পরীক্ষায় আসলে প্রথমত আমাদেরকে ইন্ট্রোডাকশন লিখতে হয়, তারপরে আমাদেরকে ওভারঅল লিখতে হয়, তাই না? তারপরে আমাদেরকে একটা বডি প্যারাগ্রাফ 1 লিখতে হয়, তারপরে আমাদেরকে একটা বডি প্যারাগ্রাফ 2 লিখতে হয়। এখন আমরা ইন্ট্রো লিখব কিভাবে? ইন্ট্রো লেখার সিস্টেমটা হচ্ছে আমরা কি করব, বেসিকলি প্যারাফ্রেজিং করতে হয়। প্যারাফ্রেজিং কাকে করতে হয়? পরীক্ষায় আমাদেরকে তারা যে কোয়েশ্চনটি চলে আসে ওই কোয়েশ্চনকে আবার আমরা রিরাইট করে সুন্দর করে প্যারাফ্রেজ করে দিলে ওইটা আমাদের ইন্ট্রোডাকশন লেখা হয়ে যায়। ঠিক আছে? এরপরে আসেন আমাদের আলটিমেটলি ওভারঅল লিখতে হয় কিভাবে। আমরা সবাই জানি বেসিকলি ওভারঅলের মধ্যে আমাদেরকে 2টি সেন্টেন্স লিখতে হয় এবং এখানের মধ্যে কিছু ধরাবাঁধা নিয়ম আছে যে এখানের মধ্যে আমরা বেসিকলি ওভারঅলের মধ্যে কোনো রকমের সংখ্যা লেখা যাবে না বা কোনো পার্সেন্টেজ বা নাম্বার এগুলো লেখা যাবে না। ঠিক আছে? আচ্ছা, আর আমাদের যে কাজটা করতে হবে, আপনার বডি প্যারাগ্রাফ 1-এর বেলায় আমরা কি করব, কমপক্ষে 3 থেকে 4টা করে সেন্টেন্স লিখব। বডি প্যারাগ্রাফ 2-তে গিয়েও ঠিক সেই আকারে আমরা কি করব, 3 থেকে 4টি করে সেন্টেন্স লিখে দিলে আমাদের একটা ফুল রাইটিং টাস্ক ওনার অ্যান্সার হয়ে যায়। এবং আমরা সবাই জানি আমাদের লেখার একটা লিমিট আছে যে আমাদের কি করতে হবে, সবাইকে 150 ওয়ার্ড থেকে 180 ওয়ার্ডের ভিতর অ্যান্সারগুলোকে লিখে যেতে হয়। ওকে, এখন একটা কথা হচ্ছে যে বেসিকলি আমাদের পরীক্ষায় যে কোয়েশ্চনটা আসলো এই কোয়েশ্চনটাকে আমরা কোন টেন্সে লিখব, তাই না? টেন্সের নিয়মটা কি কি বেসিকলি? তো টেন্সের নিয়মটা হচ্ছে, দেখেন, যদি আপনার মনে করেন কোয়েশ্চনে যান এবং গিয়ে দেখেন যে আপনার মনে করেন এখানে কোয়েশ্চনে আমাদেরকে বলতেছে যে 1981 থেকে শুরু করে 2001 পর্যন্ত, তার মানে আমরা এখন আছি 2025-এ, তাই না? আর 2001 হচ্ছে আমাদের অতীতকাল, তাই না? তার মানে কি করতে হবে আমাদেরকে, এই অ্যান্সারটাকে ডেফিনেটলি আমরা পাস্ট টেন্সে লিখে যাব। ঠিক আছে? আচ্ছা, আর যদি এমন থাকে মনে করেন এখানে কোয়েশ্চনে বললো যেহেতু 2025, তাহলে আমরা ওই সালটাকে প্রেজেন্ট টেন্সে লিখবো এবং বিগত সালগুলোকে আমরা পাস্ট টেন্সে লিখে যাব। আর যদি মনে করেন লাস্টেরটা ফিউচার, তাহলে আমরা কি ফিউচার টেন্সে চলে আসলে আগেরগুলোকে আমরা পাস্টে লিখবো, পরেরটাকে আমরা ফিউচারে লিখে দিব। তো যেহেতু আজকে শিখাবো আমরা শুধুমাত্র আপনার যেহেতু এটা পাস্ট টেন্সে আসছে আমরা পাস্ট টেন্সে লিখে যাব। অন্যান্য ক্লাসের মধ্যে আপনাদের প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে শিখিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের স্টুডেন্টদের একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে কি, মানে মনে করেন সে সব কিছুই পারে, এখন পারার পরে যখন সে কোয়েশ্চন পাওয়ার পরে তার মনের মধ্যে একটা ভয় থাকে যে আমি এখান থেকে লিখবোটা কি, তাই না? সো এই লিখবোটা কি, এটাকে আমরা ভাগ করার জন্য আমরা আমাদের যেই সকল আপনার 4টি কোয়েশ্চেন আমাদের আছে না, মনে করেন আমাদের বার চার্ট আছে, তারপরে আমাদের লাইন চার্ট আছে, তারপরে আমাদের পাই চার্ট আছে, তাই না? টেবিল আছে। এগুলাকে আমরা প্রথমত কি করব, আমরা এগুলাকে 2টি ভাগে ভাগ করে ফেলব। কতটি ভাগে ভাগ করব? 2টি ভাগে ভাগ করব।
আমরা একটা বাক্যে ধরে ফেলবো হচ্ছে আপনার টাইম টাইম ফিক্স চার্ট। ওকে, আর আরেকটা বাক্যে আমরা করে ফেলবো হচ্ছে মনে করেন টাইম চেঞ্জ চার্ট। ওকে, এটা কেন বোঝাচ্ছে একটু পরে ভালো করে আপনি ভালো করে বুঝবেন। এটা টাইম ফিক্স চার্ট আমরা চিনব কিভাবে? যদি মনে করেন আপনার কোয়েশ্চন যেটা পরীক্ষায় আসছে এইখানের মধ্যে মনে করেন একটা মাত্র সাল দেওয়া আছে বা কোনো রকমের সাল দেওয়া নাই, সেই ক্ষেত্রে আমরা ওইটাকে টাইম ফিক্স চার্ট ধরবো। আর যদি আমরা দেখি যে আমাদের পরীক্ষায় যে চার্টটা আছে যেখানে 2 থেকে শুরু করে, ওকে, যেখানে আপনার মনে করেন ইনফিনিটি সাল দেওয়া আছে, তখন আমরা মনে করবো এটা হচ্ছে আমাদের টাইম চেঞ্জ চার্ট। লাইক এখানে খেয়াল করেন অনেকগুলা সাল দেওয়া আছে না। এখন আমরা ওই যে বললাম একটু আগে যে কোয়েশ্চন দেখার পরে বুঝবো কীভাবে আমরা লিখবোটাকে এইখানের মধ্যে। তো এইটাকে আপনি চিনবেন এইভাবে। যদি আপনার পরীক্ষায় মনে করেন টাইম ফিক্স চার্ট আসে, সেক্ষেত্রে আমরা কোয়েশ্চন দেখার পরে চিন্তা করব যে আমাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে যে চার্টের মধ্যে কে কে হাইয়েস্ট আছে, কে কে লোয়েস্ট আছে, কে কে স্টেবল আছে, কে কে ডিফারেন্স আছে, তাই না? তারপরে কে কে নিউ আছে। আর যদি পরীক্ষায় টাইম চেঞ্জ আসে তাহলে আমরা কী লিখতে হবে? চার্ট থেকে আমাদেরকে লিখতে হবে এখানের মধ্যে কে কে ইনক্রিজ হচ্ছে, কে কে ডিক্রিজ হচ্ছে, কে কে ডিফারেন্স আছে, এখানে কেউ স্টেবল আছে কিনা, কেউ ফ্ল্যাকচুয়েশন আছে কিনা। তাহলে খেয়াল করেন যেহেতু আমাদের এই কোয়েশ্চনটা আসছে টাইম চেঞ্জ চার্ট, তাহলে আজকের ক্লাসের মধ্যে আমরা কি করব? টাইম চেঞ্জ চার্ট লিখে যাব। তাহলে আসেন আমরা লেখা শুরু করি। এবং আমরা লিখব কিভাবে? আমরা লিখব হচ্ছে এই স্ট্রাকচার অনুসারে প্রথমত আমরা ইন্ট্রো শিখব, তারপরে আমরা ওভারঅল শিখব, তারপরে আমরা বডি প্যারাগ্রাফ 1 শিখব, তারপরে আমরা বডি প্যারাগ্রাফ 2 শিখব। ওকে, সো আমাদেরকে রাইটিং লেখার আগে আমাদের কাজ কী থাকবে? আমাদের কাজ থাকবে আমরা আমাদের যেটা কোয়েশ্চন পরীক্ষায় আসবে এই কোয়েশ্চনটাকে ভালো করে পড়া এবং চার্টের মধ্যে কি কি আছে এগুলোকে ভালো করে বোঝা। একটু খেয়াল করেন, আপনাকে এই কোয়েশ্চনে বলতেছে যে দি 3 পাই চার্ট, মানে 3টা পাই আছে এখানের মধ্যে, দেখতে পাচ্ছি আমরা গুল্লা গুল্লা 3টা পাই চার্টের মধ্যে তারা শো করতেছে দি চেঞ্জেস ইন দ্য অ্যানুয়াল স্পেন্ডিং বাই আ পার্টিকুলার ইউকে স্কুল, এরপরে সাল বলে দিছে। তো আপনাকে এখানে বলতেছে যে 3টা চার্টে দেখাচ্ছে যে আপনার পরিবর্তন দেখাচ্ছে। কিসের পরিবর্তন? অ্যানুয়াল স্পেন্ডিং, মানে বাৎসরিক তারা যেগুলো স্পেন্ড করে থাকে, খরচ করে থাকে, এই খরচের কিছু পরিবর্তন দেখাচ্ছে। কোন জায়গায়? যে পার্টিকুলার ইউকে স্কুল, মানে একটা ইউকের স্কুলের তারা বাৎসরিকভাবে ওই স্কুল থেকে কোন কোন জায়গায় কী কী খরচ করে থাকে, কতটুকু খরচ করে থাকে, এর একটা পরিবর্তন 3টা সালের মধ্যে আপনাকে উল্লেখ করে দিচ্ছে। ওকে, সো খেয়াল করে দেখেন এখানের মধ্যে আপনাকে এই যে এইটা বলতেছে আপনাকে যে 1981 সালে তারা কোন বিষয়ের উপরে কতটুকু ব্যয় করতো। এটাতে বলতেছে 1991 যে 1991 সালে তারা কিসের উপরে কতটুকু ব্যয় করতো। আর বলে দিয়েছে 2001 মানে 2001 সালে তারা কিসের উপরে কতটুকু ব্যয় করতো। এখন খেয়াল করে দেখেন এই চার্টের মধ্যে প্রথমত আপনাকে দিয়েছে এখানে টিচার স্যালারি। তাহলে 1981-এ টিচার স্যালারি ছিল 40%, আর 1991-এ আসার পরে টিচার স্যালারি হয়ে গেছে 50%। তার মানে কি হয়েছে? 40 থেকে 50 বাড়ছে। বাড়া মানে কি হয়েছে? এটা যে এইটা ইনক্রিজ হয়েছে, তাই না? এরপরে দেখেন এইটা 1981-এ ফার্নিচার ছিল 15%, এখন হয়েছে 5%, তাহলে কমে গেছে না? কমা মানে কি হয়েছে? এটা যে ডিক্রিজ হয়েছে। আচ্ছা, এখানে ছিল বুকস 15%, এখন হয়ে গেছে 20%, তাহলে কি হয়েছে? 15 থেকে 20 বাড়ছে না? তাহলে বাড়লে কি হয়েছে? এটা ইনক্রিজ হয়েছে। আচ্ছা, এখানে ছিল আদার স্যালারি 28%, এখন হয়ে গেছে 22, তার মানে 28 থেকে 22 কমে গেছে। কমা মানে কি হয়েছে ভাইয়া? এটা ডিক্রিজ হয়েছে। আর আগে ছিল ইন্স্যুরেন্স 2%, এখন হয়েছে 3%, তাহলে কী হয়েছে? এখানে 2 থেকে 3 বাড়ছে, ইনক্রিজ হয়েছে। আচ্ছা, নিচেরটা দেখেন 2001-এ আগে ছিল মনে করেন পরের সালে যে টিচার স্যালারি ছিল 50%, এখন হয়েছে 45, তার মানে আবার কী হয়ে গেছে? এটা এই টিচার স্যালারি আগে বাড়ছিল, এখন আবার এটা কমে গেছে। কমা মানে কী হয়েছে? এটা আবার ডিক্রিজ হয়ে গেছে, তাই না? আচ্ছা, আর ফার্নিচার আগে তারপরে কমে হয়ে গেছিলো 5%, এখন আবার বেড়ে হয়ে গেছে 23%, তাহলে কী হয়েছে? এটা আবার বেড়ে গেছে।
আচ্ছা, বুক ছিল 2 নাম্বারের 20%, এখন হয়ে গেছে 9%। তাহলে কি হয়েছে? এটা আবার কমে গেছে। আচ্ছা, আর আদার স্যালারি পরে ছিল হচ্ছে আপনার আপনার 22%, এখন হয়ে গেছে আপনার 15%। তাহলে কমে গেছে 22 থেকে 15, তাহলে এটা ডিক্রিজ হয়েছে। আচ্ছা, আর আগে ছিল ইন্স্যুরেন্স 3, এখন হয়ে গেছে 8, তার মানে এটা কি হয়েছে? আবার ইনক্রিজ হয়েছে। তাহলে আমরা একটু দেখে দেখে কী করলাম, লিখে ফেললাম। আপনি এক্সাম হলের মধ্যে ঠিক সেম আকারে দেখে দেখে লিখে ফেলবেন। আমাদের কাজ কমপ্লিট। এখন আমাদের প্রথম কাজ কি? আমাদেরকে ইন্ট্রোডাকশন লিখে যেতে হবে। তাহলে আমরা কি করব, যখন লিখব তখন আমি আপনাকে এখানে দেখেন আমি একটু তৈরি করে রাখছি যে আমি কি করব, এখানে আপনাকে ব্যান্ড স্কোর 6 এর অ্যান্সার লিখে দেখাবো। ঠিক সেম এই অ্যান্সারটাকে আপনি কীভাবে ব্যান্ড স্কোর 7.5 করবেন এটা আমি আপনাকে এখানে লিখে দেখাবো। একই সঙ্গে আমরা কি করব, দুইটা কাজ করবো। আপনি কি করেন, ভালো করে বোঝার জন্য খাতা কলম নিয়ে বসেন, তাহলে ইনশাল্লাহ আপনি আমার সঙ্গে সঙ্গে লিখলে আপনার ইমপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সো প্রথম কাজ কি, আমরা কোয়েশ্চনটা দেখে দেখে আমরা আপনার মেইন কোয়েশ্চনকে প্যারাফ্রেজিং করতে হবে। ওকে, আসেন। সো এই হচ্ছে আমাদের কোয়েশ্চন, আর আমরা এখন এখানে কি করব, আমরা এখানের মধ্যে আপনার ইন্ট্রোডাকশন প্যারাফ্রেজিং করব। তো আমি আমার সকল ব্যাচের মধ্যে ইন্ট্রোডাকশন প্যারাফ্রেজিং করার জন্য আমি আমার এই স্ট্রাকচারটাকে ফলো করে থাকি। তাহলে এখানে আমরা কি করি, এই স্ট্রাকচারটা ফলো করে আমরা আমাদের অ্যান্সারটা লিখে যাই। সো প্রথমত আমি আমার অ্যান্সারটাকে লিখে ফেলি, লিখার পর আপনাদেরকে আমি বুঝাচ্ছি এটা। ওকে, ওকে, এখন একটু বুঝেন। আমাদেরকে রাইটিং টাস্ক 1-এর বার, পাই, লাইন, টেবিল লেখার ক্ষেত্রে কী করতে হবে? প্রথমত আমরা একটা ইন্ট্রো লিখতে গেলে স্ট্রাকচারটা হচ্ছে প্যারাফ্রেজিংয়ের। প্রথম আমরা কি করব, প্রথম সাবজেক্ট লিখব, প্রথম ভার্ব লিখব। এটা একদম সহজ। আমাদের পরীক্ষায় দেখবেন কোয়েশ্চেনের মধ্যে তারা বলে দেয় উপরের দিকে তার নাম ধরে, দি পাই চার্টস বলে দিছে না? এটাকে আমরা ধরি প্রথম সাবজেক্ট। তাহলে সেখানে বলতেছে আপনার দি পাই চার্টস, মানে এখানে অনেকগুলো পাই চার্ট দেওয়া আছে। আমরা ওইটাকে দেখে দেখে লিখলাম যে দি পাই চার্টস। ওকে, এরপরে কাজ কি, প্রথম ভার্ব দেওয়া। দেখেন আপনাকে এখানের মধ্যে প্রথম ভার্ব বলতেছে শো। তারা যেভাবে শো বলতেছে আমরা ঠিক সেই মেখারে লিখছি, এটাকে শোকে পরিবর্তন করে ইলুস্ট্রেট। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি করব, আমাদের প্রথম সাবজেক্ট প্রথম ভার্ব লেখার পর আমাদের কাজ হচ্ছে আমরা সেকেন্ড সাবজেক্ট খোঁজা। সেকেন্ড সাবজেক্ট মানে কি, আমরা দেখবো বেসিক্যালি এখানের মধ্যে কী নিয়ে কথাবার্তা হচ্ছে। তো কোয়েশ্চনে বলে দিছে যে অ্যানুয়াল স্পেন্ডিং, বাৎসরিক তারা খরচ নিয়ে কথাবার্তা বলতেছে, কতটুকু তারা ব্যয় করে থাকে। তো আমরা কি করতে হবে, সেকেন্ড সাবজেক্টকে ধরে ফেললাম। এখন আমাদের কাজ কি, ওই সেকেন্ড সাবজেক্টের আগে আমাদেরকে লিখতে হবে যে আসলে এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, নাকি এটা পার্সেন্টেজে দেওয়া আছে। তো আমাদের কোয়েশ্চন দেওয়া তো দেখেন পার্সেন্টেজে দিছে না, 3%, 5%, 40%। ওই জন্য আমরা কী করলাম, সেকেন্ড সাবজেক্টের আগে লিখলাম যে আপনার দি পার্সেন্টেজ অব, এই যেখান থেকে দেখে দেখে লিখে ফেললাম পার্সেন্টেজ অফ, শেষ। আর আমাদের এখানে লিখে ফেললাম যে পরবর্তীটা যে অ্যানুয়াল এক্সপেন্ডিচার কমপ্লিট। এরপরে কাজ কি, সেকেন্ড ভার্ব দেওয়া। এখন এখানে যেহেতু আপনার এই বিষয়গুলা স্পেন্ডিং হচ্ছে, খরচ হচ্ছে, তাই না? ওইটাকে আমরা পরিবর্তন করে লিখে দিলাম যে অ্যালোকেটেড। কেন অ্যালোকেটেড লিখলাম, কারণটা কি, খেয়াল করে আমাদের কোয়েশ্চনটা পাস্ট টেন্সে না, 2001 সাল। তাহলে পাস্ট টেন্স হওয়ার কারণে আমরা এটাকে অ্যালোকেট না লিখে লিখলাম কি অ্যালোকেটেড, যে এই ধরনের খরচগুলো সাধারণত হয়েছে। ওকে, এরপরে কি দিব, লোকেশন দিব, তারপরে টাইম ফ্রেজ দিব। এখানে লোকেশন বলছে যে পার্টিকুলার ইউকে স্কুল, আমরা পরিবর্তন করে লিখলাম যে বায়া ইউকে স্কুল। ওকে, এখানে আপনাকে টাইম ফ্রেজ বলতেছে যে 1981, 1991 অ্যান্ড 2001। এখন আমরা কি করলাম, এই সালটাকে আমরা চাইলে ফ্রম দিয়ে লিখতে পারতাম, বিটুইন দিয়ে লিখতে পারতাম। আমরা কি করে ফেলছি, এই 1981 থেকে শুরু করে 2001 পর্যন্ত আপনার মধ্যখানে যতগুলো সাল আছে একসঙ্গে গণনা করে লিখে দিলাম। 1981 থেকে 2001 পর্যন্ত কত বছর হয়, 20 বছর না? আমরা লিখে দিলাম এইভাবে যে ওভার আর 20 ইয়ার পিরিয়ড। আর সালটা শুরু হয়েছে কখন থেকে, 1981 থেকে। তো বলে দিলাম যে স্টার্টিং ইন 1981। এইটা আমাদের কমপ্লিট।
তাহলে আপনারা যারা মনে করেন ইন্ট্রো প্যারাফ্রেজ করতে পারেন না, আপনারা এই স্ট্রাকচারটাকে ফলো করে বেশি বেশি করে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে আশা করি আপনাদের ইন্ট্রো আর একটু বেশি সহজ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক সেই আকারে আপনারা আমাদের এইটা দেখতে পারেন। এখানেও ঠিক সেই আকারে আমি আমার স্ট্রাকচার অনুযায়ী কী করছি, ইন্ট্রোটাকে প্যারাফ্রেজিং করছি। ওকে, আচ্ছা, তাহলে আমি যদি ব্যান্ড স্কোর মনে করেন 7.5 লিখতে চাই অ্যান্সারটা, আমি আমার এই ইন্ট্রোটাকে রাখতে পারি ওইখানের মধ্যেও, রাখলে কোনো সমস্যা নাই, ইন্ট্রোটাকে আমি দিতে পারি। তাহলে আমি এখানে দিয়ে আসি 7.5 জায়গায় ইন্ট্রো, এইটা ইন্ট্রো। ওকে, আমরা ওভারঅল বা বডির ক্ষেত্রে কি চেঞ্জ করবো, আসেন। তাহলে ইন্ট্রো লেখার পরে আমাদের কাজ কি? ইন্ট্রো লেখার পরে আমাদের কাজ হচ্ছে আমরা ওভারঅল লিখে যাওয়া। সো আমরা ওভারঅল লিখবো কি? ওভারঅল মানেটা কি? ওভারঅল মানে হচ্ছে আমি এখানের মধ্যে উল্লেখ করব, কোনো সাল দিব না, 2টা বাক্যের মধ্যে বা 3টা বাক্যের মধ্যে উল্লেখ করব যেখানের মধ্যে বেসিক্যালি ইনক্রিজ হচ্ছে। যেহেতু এটা টাইম চেঞ্জ আসছে, আমাদের কি ভাবতে হবে? আমাদেরকে ভাবতে হবে এখানের মধ্যে যে কারা কারা ইনক্রিজ হচ্ছে, কারা কারা ডিক্রিজ, কারা কারা ডিফারেন্স, কারা স্টেবল, কারা ফ্ল্যাকচুয়েশন। তো আমি কি করতে হবে? ওভারঅলের মধ্যে ভাবতে হবে যেখানের মধ্যে সবচেয়ে বড় কে আছে এবং পরিবর্তন কারা কারা হচ্ছে। আমি লিখে ফেলি ওভারঅলটা, লেখার পর আপনাদেরকে বুঝাবো যে আমি কীভাবে লিখেছি। ঠিক আছে, শুরু করি আমি। ওভারঅল ব্রিফ অ্যানালাইসিস রিভিলস দ্যাট। আচ্ছা, দেখবেন যে বিভিন্ন বইয়ের মধ্যে তারা লিখে দেয় যে ওভারঅল ইট ইজ ক্লিয়ার দ্যাট, তাই না? আমরা ক্লিয়ার দ্যাট না বলে দিব যে ওভারঅল ব্রিফ অ্যানালাইসিস রিভিলস দ্যাট। এখানে খেয়াল করেন, আমাদের প্রত্যেকটা চার্টের মধ্যে খেয়াল করেন যে সবচেয়ে বেশি আকারে তারা ব্যয় করে থাকে কিসের উপরে? টিচার স্যালারির উপরে। দেখেন প্রথমটাতে 40% সবচেয়ে বেশি, 2 নাম্বারটাতে 50% সবচেয়ে বেশি এখানের মধ্যে, 3 নাম্বারটাতে 45 সবচেয়ে বেশি না? ওই জন্য আমরা বলে দিলাম যে আপনার টিচার স্যালারিজ মেড আপ দ্য লার্জেস্ট প্রপোর্শন অফ দ্য স্কুল স্পেন্ডিং ইন 3 ইয়ার্স। যে 3 বছরের মধ্যে বা 3টা ইয়ারের মধ্যে টিচার স্যালারিটা হচ্ছে সবচেয়ে বড়, তারা খরচ করে থাকে টিচার স্যালারির উপরে। ওকে, আর কম কোনটা দেখেন, এখানে প্রথম সালের মধ্যে ইন্স্যুরেন্স কম 2%, পরেরটা ইন্স্যুরেন্স কম 3%, লাস্টেরটা ইন্স্যুরেন্স কম 8%। এর চেয়ে ছোটো আর কেউ নাই। ওই জন্য বলে দিলাম কমপ্লেক্স করে যে ওয়াইল যখন ইন্স্যুরেন্স কনসিস্টেন্টলি অ্যাকাউন্টেন্ট ফর স্মলেস্ট পার্সেন্টেজ, যে ইন্স্যুরেন্স হচ্ছে কি এখানের মধ্যে ছোটো পার্সেন্টেজ। এতটুকু লিখলে আমাদের ব্যান্ড স্কোর 6 লেভেলের ওভারঅল হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন আসেন আমরা কিভাবে এই 6 ব্যান্ডের ওভারঅলকে কিভাবে আমরা ব্যান্ড স্কোর 7.5 ব্যান্ডের ওভারঅল লিখতে পারি। আসেন, ঠিক সেম আমরা হালকা একটু পরিবর্তন করব, পরিবর্তন করলেই আমাদের স্কোরটা কিন্তু বেড়ে যাবে। তা আমি আপনাদেরকে লিখে ফেলি প্রথমত, লিখার পরে বুঝিয়ে দিচ্ছি যে কেমনে আমি এটাকে আলটিমেটলি লিখে গেছি। ওকে, আমরা লিখে ফেললাম 7.5 ব্র্যান্ডের একটা ওভারঅল। কেমনে দেখলাম খেয়াল করে দেখেন, আমি জাস্ট এইটাকে দেখে দেখে লিখছি প্রথমত। আগে যেভাবে ছিল ঠিক সেই মাখারে লিখলাম যে ওভারঅল এ ব্রিফ অ্যানালাইসিস রিভিলস দ্যাট। ওকে, আচ্ছা, আগে লিখেছিলাম যে টিচার স্যালারি মেড আপ দ্য লার্জেস্ট প্রপোর্শন ফর স্কুল স্পেন্ডিং অল 3 ইয়ার্স। মানে বলছিলাম যে সাধারণত টিচার স্যালারি সবচেয়ে বেশি ছিল, সবগুলো সবচেয়ে বেশি ছিল না, এটা বলছিলাম। ওটাই সেই মাখারে লিখলাম যে আগে বলছিলাম এখানে যে লার্জেস্ট, এখানে আমরা লার্জেস্ট না বলে বললাম যে টিচার স্যালারি, ওকে, যে রিমেইন দ্য প্রাইমারি এরিয়া অফ এক্সপেন্ডিচার। আগে লিখছিলাম যে লার্জেস্ট না বললাম যে এটা প্রাইমারি এরিয়া খরচের। ওকে, এরপরে বলছিলাম এখানের মধ্যে যে ওয়াইল ইন্স্যুরেন্স ছিল কম, এখানে বললাম ওয়াইল্ডের বদলা বললাম যে ওয়ারেস, আগের মতো করে কমপ্লেক্স করে। আর বললাম যে এখানে বলছিলাম ইন্স্যুরেন্স ছিল হচ্ছে স্মলেস্ট পার্সেন্টেজ, এখানে বললাম যে ইন্স্যুরেন্স কনসিস্টেন্টলি রিপ্রেজেন্ট দ্য স্মলেস্ট শেয়ার। একটু কি করলাম, মানে কথাটা সুন্দর করলাম জাস্ট, অলরাইট। আর এরপরে একটু জিনিস অ্যাড করলাম, মনে করেন আমাদের বাকি যেগুলো ছিল, বললাম যে বাকিগুলোর মধ্যে এই যে আপনার ফার্নিচার ইকুইপমেন্ট, প্রথমে ছিল ফার্নিচার এখানে 15, পরে হয়ে গেল 5, পরে হইল 23, তাই না, 20। তাহলে কি হইলো, বারবার উঠানামা করছে, তাহলে এটা বলতে পারে ফ্ল্যাকচুয়েট করছে। ওই জন্য বললাম যে ওভার দ্য 3 ইয়ার্স, পরবর্তী 3 বছরে স্পেন্ডিং অন ফার্নিচার এন্ড ইকুইপমেন্ট ফ্ল্যাকচুয়েটেড সিগনিফিকেন্টলি, যে খুব বেশি আকারে কি করছে, উঠানামা করছে।
আর মনে করেন রিসোর্স বুকস এবং আদার ওয়ার্কার স্যালারি যেগুলো কি হয়েছে আপনার দেখেন আদার স্যালারি 28 থেকে 22, তারপরে এখানে হয়েছে 15 কমে গেছে, বই 15, তারপরে হচ্ছে আপনার এডুকেশনাল রিলেটেড এগুলো কি হয়েছে আপনার 15 থেকে 20 হয়েছে, পরে আবার 9 হয়েছে, মোটামুটি কমতেছিল। ওই জন্য ওইটাকে বললাম যে আপনার আবার কমপ্লেক্স করে যে ওয়াইল দি অ্যালোকেশন ফর আদার ওয়ার্কার স্যালারি অ্যান্ড এডুকেশনাল রিসোর্সেস এক্সিবিটেড প্রকাশ করছে, শেয়ার না সহ না বলে বললাম কি এক্সিবিট করছে ডাউনওয়ার্ড ট্রাজেক্টরি, মানে ডিক্রিজ হয়েছে, এটাকে বলে ফেললাম। তাই আমাদের কি হইলো, এই যে হালকা পরিবর্তন করলাম আগেরটা থেকে, একটু সুন্দর করে লিখলাম, লিখে কারণে আমাদের এটা একটু ব্যান্ড স্কোর 7.5 ব্যান্ডের ওভারঅল হয়ে গেল। তাহলে আপনি কি করবেন, ঠিক সেই আকারে 6 থেকে এইভাবে চেঞ্জ করে হালকা পরিবর্তন করার মাধ্যমে 7.5-এর অ্যান্সার লিখে যেতে পারবেন। তাই আমাদের মোটামুটি কমপ্লিট। এখন আমাদের কাজ কি, আমরা বডি প্যারাগ্রাফ লিখব। সো প্রথমত আমরা একটু ব্যান্ড স্কোর 6 ব্যান্ডের ওভারঅল একটা বডি লিখি, পরে আমরা এটাকে 7.5 ব্যান্ডের বডি লিখে যাব, ঠিক আছে? আচ্ছা, সো প্রথমত আমি লিখে ফেলি, তারপর আপনাদেরকে বুঝাবো যে আমি কিভাবে লিখছি এটাকে। ওকে, তাহলে আমরা একটা বডি প্যারাগ্রাফ লিখে ফেললাম। সো লেখার শুরুতে এখানে বললাম যে লুকিং এট দ্য ডেটা ইন মোর ডিটেল। এটা আপনারা লিখতে পারেন, লিখলে কোনো সমস্যা নাই, স্কোর খাটবে না। ওকে, এটা আপনারা লিখবেন, যদি মনে হয় যাদের আপনার ওয়ার্ড লিমিট কমে যায় আপনারা এটা লিখতে পারেন, লিখলে আপনাদের ওয়ার্ড লিমিট বাড়লো কিন্তু আপনার অ্যান্সারটা খাটতে পারবে না। ওকে, আচ্ছা দেখেন, প্রথমত লিখলাম যে 1981 সালে সব আপনার বড় স্যালারি কার ছিল, টিচারের স্যালারি 40% ছিল। বললাম যে সাল দিলাম 1981, এত সালের মধ্যে যে 40% স্কুলের বাজেট, যেহেতু পাস্ট টেন্সের জন্য আমরা পাস্ট টেন্সে লিখতেছি যে 40% স্কুল বাজেট ওয়াজ অ্যালোকেটেড, এগুলো বন্টন করা হয়েছিল টিচারের স্যালারির উপরে। ওকে, পরে 81 থেকে 91, প্রায় 10 বছর পরে 40 থেকে 50% হয়ে গেল। তাহলে বললাম যে আফটার এ ডিকেড, মানে 1 দশক পরে এই ফিগারটাই, দিস ফিগার এক্সপেরিয়েন্সড আ মডারেট ইনক্রিজ, মানে হালকা বাড়লো। কতটুকু বাড়ছে, এখন 50% হয়ে গেছে। ওকে, আর পরবর্তী 2001 সালে কি হয়েছে, 45, তাহলে 50 থেকে 45 হয়ে গেছে। ওই জন্য আগে বলছিলাম কি ইনক্রিজ হয়েছে, এখন উল্টা ডিক্রিজ হচ্ছে না, উল্টা হচ্ছে ডিক্রিজ। তাহলে ডিক্রিজ হলে কী লিখবো আমরা, একটা নেগেটিভ কন্ট্রাডিক্টরি ওয়ার্ড অ্যাড করলাম যে ইন কন্ট্রাস্ট। আপনি এই জায়গার মধ্যে ইন কন্ট্রাস্ট না দিয়ে হাউএভার, অলদো এগুলো দিতে পারেন, সমস্যা নেই। সো বললাম যে ইন কন্ট্রাস্ট এখন হালকা কমে গেছে, বললাম টিচার স্যালারি ফল স্লাইটলি, হালকা কমে গেল। কতটুকু কমছে, 2001 সালে অ্যাকাউন্টিং ফর 45% হয়ে গেছে, শেষ। আচ্ছা, এরপরে লিখলাম আপনার সেকেন্ড হাইয়েস্ট কে ছিল এখানের মধ্যে, আদার ওয়ার্কার্স 28%, লিখলাম যে দি এক্সপেন্ডিচার অন আদার ওয়ার্কার্স ওয়েজ বা আদার ওয়ার্কার স্যালারি, স্যালারিটাকে পরিবর্তন করে লিখলাম ওয়েজ, তাই না? অন্যান্য আপনার ওয়ার্কারদের ওয়েজগুলো কী ছিল, আগে ছিল 28%, পরে হয়েছে আপনার 22, পরে হয়ে গেছে 15, তাহলে কী হয়েছে, কমতেই থাকছে, বাড়াই নেই মাঝখানে। আর ওই জন্য বললাম যে ওদের স্যালারিগুলো, ওয়ার্কারদের স্যালারিগুলো কী হয়েছে, ডিক্রিজড হয়েছে খুবই স্টেডিলি, ক্রমান্বয়ে ডিক্রিজ হয়েছে, কমে গেছে। যে আপনার 28% ছিল আপনার 81 সালে, যে বললাম ফ্রম 28% ইন 1981, আর লাস্টে হয়ে গেছে কতটুকু, 15%। কতটুকু 2001 সালে না, যেন বলে দিলাম যে 15% ইন 2001, এই তো হয়ে গেল। দুইটাকে লিখলাম আমরা একটা বডিতে, বাকিগুলোকে আমরা আলাদা বডি দিকে লিখে ফেলি, আসেন। সো আচ্ছা, এখন আমরা কি করি, ওই সেম এইটাকে আমরা এখন ব্যান্ড স্কোর 7.5-এ কীভাবে লিখে যায় একটু শিখে আসেন। ওই সেম কথাগুলোকে আমরা কীভাবে ব্যান্ড স্কোর 7.5-এ লিখে যেতে পারি, দেখেন, দেখে দেখে লিখে ফেলি, দেখে আপনাদেরকে বুঝাচ্ছি যে কেমনে লিখছে এটা।
সো খেয়াল করে দেখেন আমি এখানে এমন কিছু পরিবর্তন করে নাই, আমরা কি করছি হালকা একটু পলিশ করছি। কিভাবে পলিশ করছি একটু খেয়াল করে দেখেন। আমরা এইটাকে লিখলাম এইভাবে আগের মতো করে, একটা প্রথমত সালটাকে লিখলাম 1981। ওকে, যে ইন 1981 আগে কি বলছিলাম 40% যে টিচার স্যালারি ছিল 40%, এটা বললাম যে টিচার স্যালারি অ্যাকাউন্টেন্ট ফর 40% অফ টোটাল বাজেট কী ছিল 40% ছিল, এটা বললাম। এখানে বলছিলাম যে পরে কি হয়েছিল বাড়ছে হালকা, এটা বললাম যে ইনক্রিজিং সিগনিফিকেন্টলি বাড়ছে কতটুকু হয়েছে লাস্টে যে 50% হয়ে গেল, বললাম যে এলোকে আপনার সিগনিফিকেন্টলি টু 50% ইন 1991 সালটাকে বলে দিলাম যে 2 নম্বর সালে আসার পরে কি হয়েছে আপনার 50% হয়ে গেছে। এরপরে কি হয়েছে এখানে কম ছিল না হালকা, ওইটাকে বললাম যে বিফোর এক্সপেরিয়েন্সিং আ স্লাইড ডেক্লাইন। আমরা আগে কেন বলছিলাম কি যে ফল হয়েছে কমে গেছে, এখানে বললাম যে বিফোর এক্সপেরিয়েন্সিং আ স্লাইড ডেক্লাইন হালকা কমে গেছে, হয়ে গেছে 45% 2001 সালে শেষ। আর 2 নম্বরটা কি বলছিলাম ওই যে আদার ওয়ার্কের স্যালারি নিয়ে, বললাম যে কনভার্সিয়ালি একটা কানেক্টর অ্যাড করলাম, করে বললাম যে দি প্রপোর্শন অফ অ্যালোকেটেড আদার ওয়ার্কার স্যালারি। ওরা কি করছে একটু আগে বলছিলাম যেটা কন্টিনিউয়াসলি কমতেই ছিল তাই না, 28 থেকে 22 তারপরে 15, ওটাকে বললাম যে স্যালারি ফলোড আ কন্টিনিউয়াস ডাউনওয়ার্ড ট্রেন্ড। আগে কি বলছিলাম এখানের মধ্যে যে ডিক্রিজ স্টেডিলি, আমি বললাম যে কন্টিনিউয়াস ডাউনওয়ার্ড ট্রেন্ড। ওকে, কতটুকু কমছে যে শুরুতে ছিল আপনার 28%, যে ফ্রম 28% ইন 1981, আর পরে হয়েছে 22% হয়েছে 1991, বললাম যে 22% ইন 1991, আর লাস্টে কত হয়েছে 15, তো বললাম যে ফার্দার ডেক্লাইনিং আরও কমছে, হয়ে গেছে 15% 2001-এ। মানে কন্টিনিউয়াসলি সবগুলো লিখে ফেললাম, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখেন আপনার এই বডি 1 হচ্ছে ব্যান্ড স্কোর 6 লেভেলের, এটা হচ্ছে ব্যান্ড স্কোর 7.5, হালকা পরিবর্তন করার কারণে ব্যান্ড স্কোর 7.5 হয়ে গেল। আলটিমেটলি আমি যেটা অ্যান্সার লিখতেছি ব্যান্ড স্কোর 6 লেভেলের, আমি এখানে যদিও 6 বলতেছি, তারপর আপনি পরীক্ষা দিলে ঠিক সেই মাসে লিখলে আপনি ব্যান্ড স্কোর 6.5 থেকে 7 পাবেন। আপনার বিলিভ না হলে আপনি আপনি আপনার টিচারকে দিয়ে চেক করাতে পারেন এইটা 6 ব্যান্ডের অ্যান্সারটা, দেখবেন আপনার টিচার আপনাকে কতটুকু স্কোর দেয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আসেন আমরা 2 নাম্বার বোর্ডে লিখি ব্যান্ড স্কোর 6 লেভেলে, যে আমরা কীভাবে বাকিগুলাকে লিখে যাই। ওকে, আসেন। আমি বডি নাম্বার 2 লিখে ফেললাম এইখানের মধ্যে। অলরাইট, সো কীভাবে লিখলাম খেয়াল করেন। আমাদের বাকি ছিল কে কে এখানের মধ্যে, যে আপনার রিসোর্স বুকস, তারপরে হচ্ছে আপনার ফার্নিচার ইকুইপমেন্ট আর ইন্স্যুরেন্স। তো আমরা কী করলাম, আমরা জানি প্রত্যেকটা বডি লেখার আগে আমরা একটা টপিক লিখে যাব। এখানে লিখলাম এইভাবে যে ইন টার্মস অফ ফার্নিচার অ্যান্ড আদার ইকুইপমেন্ট। এটা দেখার পরে আপনার টিচার অটোমেটিকলি বুঝবে যে আপনি এখানের মধ্যে এখন ফার্নিচার এবং ইকুইপমেন্ট লিখে যাবেন। এখানে ছিল কতটুকু ফার্নিচার ইকুইপমেন্ট, যে 15%। বললাম যে দি প্রপোর্শন ওয়াজ হাইয়েস্ট ইন 1981, যে এই জিনিসটা 1981-এ আপনার এই টপিকের উপর সবচেয়ে বেশি হাইয়েস্ট ছিল 15%। ওকে, এটা পরে কি হয়ে গেছে 15 থেকে 5% হয়ে গেছে, কমে গেছে, জন্য বললাম যে বাট ইট ড্রপড, এটা ডিক্রিজ হয়ে গেছে, ড্রপড হয়ে গেছে ড্রামাটিকলি 5% হয়ে গেছে 1991-এ। ওকে, বলে দিলাম। এরপরে আবার কি হয়েছে, এটা হালকা বাড়ছে 9% হয়ে গেল। তো আপনার সরি, এটা হয়ে গেল আপনার 23%। তো এখানে বললাম যে আপনার হাউএভার, যাই হোক, এখন উল্টা বলবো তাই না, দিস ক্যাটাগরি সো আ সিগনিফিকেন্ট আপওয়ার্ড ট্রেন্ড। এই ক্যাটাগরি কী করছে, খুব বেশি এখানে এখন ইনক্রিজ হয়েছে, কতটুকু হয়ে গেছে যে রিচিং 23% ইন 2001, এই তো হয়ে গেল। ওকে, আচ্ছা, বাকি আছে কে কে আমাদের ইন্স্যুরেন্স এখন আছে। তাহলে আমরা বললাম এখানে একটা টপিকের নাম যে রিগার্ডিং ইন্স্যুরেন্স লিখতেছি
প্রথমে ছিল ইন্স্যুরেন্স 2%, পরে 3% হয়েছে, লাস্ট হয়ে গেছে 8। তাহলে এটা কি হয়েছে? কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়েছে। তাহলে বলে দিলাম যে ইট শেয়ার ওয়াজ অনলি কি ছিল, 2% ছিল 1981-এ, বাট ইট রোজ ফোর্থ ফল্ট। এটা একদম কন্টিনিউয়াসলি বেড়ে কতটুকু হয়ে গেছে? 8% ইন 2001। কমপ্লিট। লাস্টে কে বাকি দেখছে? এই যে রিসোর্সেস বুক ছিল 15%, ওকে, আর পরে হয়ে গেছে এখানের মধ্যে 20%, ওকে, আর পরে হয়ে গেছে আপনার 9%। তাহলে বললাম যে ফাইনালি সর্বশেষে স্পেন্ডিং রিসোর্সেস সাচ এস বুকস, এটা কি হয়েছে? 15 থেকে ইনক্রিজ হয়েছে প্রথমত। তাহলে বললাম যে ইনক্রিজড 15% ইন 1981 টু 20% ইন 1991, আর লাস্টে ড্রপিং হয়েছে 9%। তো বলে দিলাম যে বিফোর ড্রপিং মানে ডিক্রিজ হয়েছে, পরবর্তীতে ড্রপিং হয়েছে বা আপনার ডেক্লাইন হয়েছে সিগনিফিকেন্টলি, খুব বেশি আকারে হয়ে গেছে 9% ইন 2001-এ। এই তো আমাদের ব্যান্ড স্কোর 6 লেভেলের বডি নাম্বার 2 হয়ে গেল। রাইট। তো এখানে দেখেন আমাদের প্রত্যেকটা কিন্তু কি করা, পাস্ট টেন্সে বলা। দি প্রপোর্শন ওয়াজ, ইট ড্রপড, ক্যাটাগরি সো, ওকে, শেয়ার ওয়াজ, স্পেন্ডিং রিসোর্সেস বুক ইনক্রিজ। মানে আমার কি করতে হবে, যেহেতু কোয়েশ্চেন পাস্ট টেন্সে আমাদেরকে সব কিছুই পাস্ট টেন্সে লিখে যেতে হবে। তাই এখন আমরা আসেন ঠিক সেম আকারে আমরা এই বডি নাম্বার 2টাকে ফলো করে ব্যান্ড স্কোর 7.5 ব্যান্ডের বডি নাম্বার 2 লিখে যাই। ঠিক আছে, আমরা সেমই রাখবো, হালকা পরিবর্তন করব, যতটুকু পরিবর্তন করলে আমাদের স্কোর বেড়ে যায়। ওকে, শুরু করি, আসেন। ওকে, সো আমরা কি করলাম এখন, এইটাকে দেখে দেখে আমরা হালকা একটু পরিবর্তন করার মাধ্যমে এইটাকে ব্যান্ড স্কোর 7.5-এ নিয়ে আসলাম। কিভাবে আনলাম? আগের মতো করে লিখলাম যে এখানে লিখলাম ইন টার্মস অফ ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট, এখন এখানে লিখলাম যে আপনার এক্সপেন্ডিচার অন ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট। ওকে, এটা কতটুকু ছিল আপনার? প্রথমত 15% ছিল এখানের মধ্যে, তো বললাম যে স্টোড এট 15% ইন 1981। এরপর বলছিলাম যে বাট এর ড্রপ, এটা কমে গেছিলো, এখানে বললাম যে বাট এক্সপেরিয়েন্সড আ ড্রামাটিক ড্রপ। তারপরে কি হচ্ছে, এখানের মধ্যে ড্রামাটিকলি কমে গেছে, 5% হয়ে গেছে 1991-এ। ওকে, এখানে বলছিলাম যে হাওয়েভার, পরে কি হয়েছে, খুব বেশি এখানে বাড়ছিল, 23% হয়ে গেছে 2001 সালে। এখানে বললাম ঠিক সেই এখানে যে হাওয়েভার বাই 2001 ইটস আ সাবস্ট্যান্সিয়াল ইনক্রিজ। আগে কি বলছিলাম, সিগনিফিকেন্ট আপওয়ার্ড ট্রেন্ড, এখন বললাম যে সাবস্ট্যান্সিয়াল ইনক্রিজ হয়েছে, খুব বেশি এখানে বাড়ছে, পৌঁছে গেছে 23%-এ। আর বললাম যে এটা হচ্ছে আপনার হাইয়েস্ট রেকর্ড হয়েছে এখানের মধ্যে, হাইয়েস্ট নাম্বার। ওকে, আচ্ছা, সেমভাবে বললাম যে সিমিলারলি এখানে আমরা বললাম যে আপনার এই যে এডুকেশনাল রিসোর্স বইগুলা 15% থেকে শুরু হয়েছে, তাই না, পরে বাড়ছিল, পরে কমে গেছিলো। এটাই বললাম যে সিমিলারলি ইনভেস্টমেন্ট ইন এডুকেশন রিসোর্সেস, মনে করেন বই, এগুলো পৌঁছে গেছিলো আপনার 20%-এ 1991-এ, আর অনলি আ উইটনেস দ্য শার্ট সিগনিফিকেন্ট ডেক্লাইন। তারপরে কি হয়েছে, হালকা কমে গেছে, 9% হয়ে গেছে 2001-এর মধ্যে। ওকে, আর এখানে বাকি ছিল আমাদের কি, ওই যে আপনার ইন্স্যুরেন্স। ওকে, সো ওইটাকে ইন্স্যুরেন্সকে লিখলে দিলাম যে নর্থওয়ার্থি ট্রেন্ড ওয়াজ অবজার্ভ ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স আপনার প্রথমত ছিল কত পার্সেন্ট, 2%, পরে হয়ে গেছিলো 3, পরে হয়ে গেছিলো আপনার 8, তার মানে এটা কন্টিনিউয়াসলি বাড়ছে। ওটাই বলে দিলাম যে আপনার অবজার্ভ ইন্স্যুরেন্স, যেখানে ডেসপাইট বিং দ্য লিস্ট সিগনিফিকেন্ট, এটা কী ছিল আপনার কম সিগনিফিকেন্ট এক্সপেন্ডিচার ছিল, এবং এটা প্রথমত বাড়ছিল, মানে এটা কন্টিনিউয়াসলি বাড়ছিল, এবং শুরুটা হয়েছিল 2% 1981 থেকে, এবং শেষ হয়েছে 8% 2001-এ। এই তো আপনার ব্যান্ড স্কোর 7.5-এর অ্যান্সার হয়ে গেল। ওকে, তো এটা হচ্ছে আমাদের ব্যান্ড স্কোর 6 ব্যান্ডের। আমি যদি আপনাকে 6 লিখে দিছি, আর আপনি সেই আকারে লিখলে এটাকে ব্যান্ড স্কোর 6.5 থেকে তার চেয়ে বেশি পেতে পারেন, আর 6.5-এর নিচে পাবেন না। আর এটা হালকা পরিবর্তন করার মাধ্যমে আমরা এটাকে
7.5 এর অ্যান্সার লিখে ফেললাম। তো আজ কী করলাম, একটু হালকা পরিবর্তন করলাম, এখানে আমরা দেখেন কিছু এক্সট্রা জিনিস অ্যাড করলাম, তাই না? মানে কথার ধরনটা পরিবর্তন করলাম, যে প্রাইমারি এক্সপেন্ডিচার, একে তারপর এখানে বললাম যে আপনার স্যালারি অ্যাকাউন্টেড কত পার্সেন্ট টোটাল বাজেটের এতটুকু, কনভার্টসেলি ওকে অ্যালোকেটেড দ্য ওয়ার্কার স্যালারি ফলোড কন্টিনিউয়াস ডাউনওয়ার্ড ট্রেন্ড। এগুলোকে আপনি ফলো করবেন, এগুলোকে ফলো করলে আপনি লিখে যেতে পারবেন। ঠিক সেই মতো 2 নম্বরটা বডিতে লিখলাম যে আপনার কতটুকু স্টুট করতেছে এতটুকু, এক্সপেরিয়েন্স আর ড্রামাটিক ড্রপ, মানে এটা কি হচ্ছে, খুব বেশি আকারে কমতেছে কতটুকু, সাবস্টেন্সিয়াল ইনক্রিজ খুব বেশি আকারে বাড়তেছে কতটুকু। মানে এই যে এক্সট্রা কথাবার্তা যেগুলো আমরা অ্যাড করলাম, মানে বিরিয়ানির মশলা, এগুলো অ্যাড করার কারণে আপনার স্কোর কিন্তু ইজিলি 6.5 বা 6 থেকে 7.58 চলে যাবে। ঠিক আছে? তো যারা পারেন না আপনারা দুইটাকে দেখে দেখে লিখেন। এখানের মধ্যে আমি যে সকল বিষয়গুলো এক্সট্রা করে অ্যাড করেছি এগুলো একটু নোট করে রাখেন। আপনি অন্যান্য চার্টগুলো লেখার সময় ঠিক সেই আকারে এগুলো একটু, আমি যেভাবে পরিবর্তন করে লিখেছি আপনি ঠিক সেই এগুলো ব্যবহার করে পরিবর্তন করে লিখতে শুরু করেন। ইনশাল্লাহ আপনিও দেখবেন যে সহজে এগুলাকে লিখতে শুরু করবেন। ঠিক আছে? ওকে, তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন যে ক্লাসটি আপনার কেমন লাগলো। ওকে, ক্লাসটি ভালো লাগলে আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে ক্লাসটি শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন ক্লাসটা আপনার কাছে কেমন লাগছে। ঠিক আছে, আজকে এতটুকু ক্লাস। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।